হাবিব ভাই, আমরা মানে মাইলস্টোনে যেভাবে ঘটনাটা ঘটলো সেটা তো আসলে ভুলবার মতো না, এবং এটি ভয়ঙ্কর রকমের হৃদয় বিদারক। ফলে আমরা এরকম এক একটা ট্র্যাজেডি যখন হয় বা একটা বড় ঘটনা, সেখান থেকে কিছু শিক্ষার কথা আসে। ধরেন আমি রানা প্লাজার কথা যদি স্মরণ করি, তখন বলা হয়েছিল যে রানা প্লাজা হচ্ছে আমাদের জন্য ওয়েক আপ কল, বিশেষ করে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য। এবং বিদেশিদের চাপে পড়ে হোক, অ্যাকর্ড এয়ারলাইন্সের চাপে হোক, মনে হয় খানিকটা শিক্ষা আমরা সেখান থেকে হয়তো নিয়েছিলাম। মাইলস্টোন ট্র্যাজেডি আসলে আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, বা আপনারা যারা নীতি নির্ধারক, পলিটিশিয়ান, তারা আসলে কি শিক্ষা পেলেন এখান থেকে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সামনে দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। আমি কি শিক্ষা আমরা পাবো ভবিষ্যতে বা কি শিক্ষা নেব, সেটা আমার প্রশ্ন। যে আমরা যেন আর কোনোদিন এরকম পুরাতন লক্ষ্য সক্ষর ফিটনেস নেই যার, এমন কোনো ফ্লাইট নিয়ে যেন আমরা ফ্লাই না করি। সে ট্রেনিংই হোক আর প্যাসেঞ্জার হোক বা কারো বিমানই হোক না কেন, এটা একটা বড় আমাদের শিক্ষা কিন্তু নিতে হবে। যে একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে কতগুলি মানুষের জীবন গেল, নিষ্পাপ। এরা কি বল, বাগানের ফুল। এরা কি ভেবেছে সকালে আসার সময় যে এইভাবে লাশ মানে অচেনা হয়ে যাবে তাদের? 10 টাকা, দায় টাকা, দায়টা কি পাইলটের? না। যারা এই প্রশিক্ষণ বিমানটা তার হাতে তুলে দিয়েছে, কোন রকম ফিটনেস চেক না করে, তাদের চূড়ান্ত আইনের আওতা আনতে হবে। চূড়ান্ত, ছোটখাটো না। একজন পাইলট যদি মারা যেত, একটা মানুষের জীবনের দাম আছে, কিন্তু এতগুলি নিষ্পাপ বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হলো, হত্যাকাণ্ডে বলল, শিকার হতে হলো। অর্থাৎ এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি যার দ্বারা এই ঘটনাটা সংঘটিত হলো, ইচ্ছাকৃত সে করে নাই, অনিচ্ছাকৃতই হয়েছে আপনার ফ্লাইটের ত্রুটির কারণে। তারপরেও তার সজাগ একটু থাকা উচিত ছিল। সে বলছে তার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। সে তার বলতে পারছে না, এখন যেটা বলার চেষ্টা করা হচ্ছে। তো তাকে জাতীয়ভাবে তাকে মর্যাদা দিয়ে দাফন কাফন সম্পন্ন করা হয়েছে। কিন্তু যে ভদ্রমহিলা, যে শিক্ষিকা তার নিজের জীবনটা দিয়ে 20টা শিশুকে বাঁচিয়ে গেল, তার ব্যাপারে তো কথা শুনতেছি না। তো আজকে সিদ্ধান্ত হয়েছে তাদেরকে রাষ্ট্রের সম্মান দিবে, একদিন পরে সিদ্ধান্ত হলো। ক্যাবিনেটের উনি ডিসিশন। কে? উনি মহান স্বাধীনতা যুদ্ধের সময় জাতি যখন দ্বিধাগ্রস্ত ছিল, সিদ্ধান্ত নিতে পারছিল না, রাজনীতিবৃন্দ যখন কোনো সিদ্ধান্ত না দিয়ে আত্মগোপনে চলে গিয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি সামরিক বাহিনীর অফিসার হয়েও কিন্তু জীবন বিপন্ন জেনেও সেদিন মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারই খালাতো ভাইয়ের মেয়ে, তারই ভাতিজা। এটা একটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা কিন্তু আমরা মনে করি যে আমরা যারা বিএনপিকে তাদের গর্বের বিষয়। উনি গল্প ভিডিওগুলো শোনা যায়, আমি জিয়া রহমানের ভাতিজি। আর জিয়া রহমানের ভাতিজি বলেই নিজের জীবন বিপন্ন করেও সে এতগুলো বাঁচাতে গেল। তাকে সবচেয়ে বেশি সম্মানিত করা উচিত বলে আমি মনে করি। আর যারা ওইসব বাচ্চারা মারা গিয়েছেন, তাদের পরিবারকে 5 কোটি টাকা দেন বা 10 কোটি টাকাই দেন, টাকায় দিয়ে তাদের এই অভাব পূরণ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। ভাই, আমি আবার আপনার কাছে আসবো। সৌরভ ভাই, এই ধরনের একটা বড় ক্রাইসিসে আসলে আমরা অনেক বেশি মানে কতখানি সেই ক্রাইসিসটা ম্যানেজ করতে পারি, বা আমাদের আসলে ক্রাইসিস ম্যানেজার কে? আমরা যদি আগের সরকারের সময় দেখি, আওয়ামী লীগের সময় ধরেন পেঁয়াজের দাম বাড়লেও বা অটোওয়ালার আন্দোলন করলেও সেটা সরকার প্রধানকে ডিল করতে হতো, এবং সবাই বলতেন যে আপা আছে, আপা দেখবেন এটা। এখনো আমরা দেখলাম এই ক্রাইসিসে না পড়লে এই অন্তর্বর্তী সরকার রাজনীতিবিদদেরকে আন্তরিকভাবে হয়তো ডাকেন না, তখন রাজনীতিদেরকে ডাকেন এবং একটা ঐক্যের সুর তখন বেজে ওঠে। ফলে প্রফেসর ইউনূসের সরকারই এই ক্রাইসিসটাকে কতখানি আসলে হ্যান্ডেল করতে পারলো? মানে আপনার দুর্ঘটনা ঘটার পরে তাদের চিকিৎসা ব্যবস্থাপনা, ভুল তথ্য না ছড়ানো, মৃত্যুর তালিকা নিশ্চিত করা, আনুষঙ্গিক ব্যবস্থাপনা, সেই জায়গায় আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা। সরকার যে ভালোভাবে এটা মোকাবেলা করতে পারেনি, সামাল দিতে পারেনি, এটা তো স্পষ্ট। কিন্তু তার আগে যে বিষয়টি বলে, যে এটা আমার ধারণা এই দুর্ঘটনা আমাদের সম্মিলিত ব্যর্থতা, আমাদের অক্ষমতা, দায়িত্বহীনতা, অবহেলা। আমরা কি গণমাধ্যম সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ এই বিমানটি কত বছরের,
এটা ত্রুটিপূর্ণ থাকতে পারে, এটার মডেল নিয়ে প্রশ্ন হতে পারে, আমরা কেউ কেন প্রশ্ন করলাম না আগে আগে? মানে এত বছরে, আগে মানে এত বছরে, এর আগেও তিনটা জি। বিমান দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা, উন্নত দেশেও এর চেয়ে একেবারে অত্যাধুনিক যুদ্ধ বিমান হলেও দুর্ঘটনা ঘটতে পারে, কারণ দুর্ঘটনা দুর্ঘটনা হিসেবে। কেন বাংলাদেশে 53 বছরেও বিমান বাহিনীর জন্য আলাদা রানওয়ে করা গেল? কোনো সরকার কিন্তু এর উদ্যোগ নেই। এটা শুধু আওয়ামী লীগ বা শুধু বিএনপি, এটা না, 54 বছরে যারা ক্ষমতায় এসেছে কেউই কেউ নেই। এটা উদ্যোগ নেয়। লালমনিরহাটে একটি বিরাট সামরিক ঘাঁটি পড়ে আছে, সামরিক কি বলে বিমান ঘাঁটি। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা ব্রিটিশরা করেছিল এবং সেটা পরিত্যক্ত অবস্থায়। এই আমরা সাম্প্রতিককালে অনেকবার শুনেছি এটা চালু হবে, এটা কি করবে, এটা নিয়ে রিজিওনাল এয়ারপোর্ট করবে। আঞ্চলিক আঞ্চলিক বিমানবন্দর হিসেবে ব্যবহার করা হবে কিনা, কিন্তু করা হয়নি। আমরা তো এত বিষয়ে আলোচনা করি, এই যে জাতীয় জননিরাপত্তার বিষয়টি কেন ভাবি না? ঢাকা শহরে এমনকি যেখানে দুর্ঘটনাটা ঘটছে, যেমন রানওয়ের শেষ, মাথায়। রানওয়ের পরেই কিন্তু স্কুলটা, এখানে স্কুল নির্মাণ করা যায় কিনা, এর আশেপাশে অনেকগুলো ভবন আছে ও সুউচ্চ ভবন, সেটা করা যায় কিনা। আবার আমাদের মধ্যে আইন না মানার যে প্রবণতা, আপনি একজন আইন ভেঙে একজন ভবন করলেন, সেই ভবনটা আমরা ভাঙার চেষ্টা করি না, বরং আমরা চেষ্টা করি আরেকটি ভবন তুলে ওইটার ন্যায্যতা দেওয়া। আপনি ঢাকা শহরের অসংখ্য উদাহরণ আছে। অসংখ্য উদাহরণ না, 80% হবে অথবা 70% যে কোনো না কোনোভাবে আইন ভঙ্গ করে। আমরা তো এই বনানীর জি। রূপায়ণ টাওয়ার, এপার টাওয়ার। এভার টাওয়ারের ক্ষেত্রে দেখলাম, আরো অনেক ক্ষেত্রে দেখলাম। তো এখন এটি আমাদের হুঁশ ফিরিয়ে আনবে কিনা, আমাদের চৈতন্যোদয় হবে কিনা? এবং সেটি কিন্তু শুধু সরকার না, সরকার তো কাঠামোগত বা জি। দুর্ঘটনার, আপনি যেটা বললেন যে মোকাবেলা করতে পারেনি, আর সরকার এটি দুর্ঘটনার জন্যই রাজনীতিকদের রেখেছে তা না। এর বড় একটা কারণ হচ্ছে গোপালগঞ্জের ঘটনা, যে একটা সরকার একটা স্তব্ধ হয়ে গেছে, সরকার ভাবতে পারেনি যে এরকম ঘটনা ঘটবে। এখন এটি একজন তো দেখলাম কমিউনিস্ট পার্টির এবং আরো কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপির মহাসচিব বলেছেন যে সরকার যখন বিপদে পড়ে তখন আমাদের ডাকে। এটি কেন হবে? তাহলে সরকারের ক্রাইসিস ম্যানেজার ওই অর্থে নাই কেউ। না, ক্রাইসিস ম্যানেজার না, ক্রাইসিস মনে করে কিনা। এই যে ক্রাইসিস তো শুধু যে এই দুর্ঘটনা ঘটেছে, ঘটার পর কিভাবে করলো, হয়তো আরেকটু শুশ্রূষা ভালো হলে, আরেকটু দ্রুত নিলে আর দুজনকে বাঁচানো যেত। কিন্তু তার চেয়েও বড়, হ্যাঁ, সরকার সাহায্য চেয়েছে এবং আমাদের প্রতিবেশী সহজ চীন, সিঙ্গাপুর, ভারত সাড়া দিয়েছে এবং তারা এসেছে। এখানে আরেকটি ব্যাপার, আমাদের এই সক্ষমতাও নেই যে আগুনে পোড়া রোগীদের চিকিৎসার জন্য, এবং অতীতে তো আলাদা হাসপাতালও ছিল না। বিগত সরকারে আমলে একটা হাসপাতাল করা হয়েছিল, আলাদা ইনস্টিটিউট করা হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট। হ্যাঁ, সেটার দক্ষ, যোগ্য, অভিজ্ঞ চিকিৎসক আছে কিনা? অনেক ক্ষেত্রেই তো নাই। জি। আমরা ভাবি যে ভারতে রোগী না পাঠিয়ে, বা ভারত যখন রোগী পাঠাচ্ছে না, এই রোগীদের যেতে দিচ্ছে না, ভিসা দিচ্ছে না, আমরা চীনে পাঠাতে পারি কিনা, সিঙ্গাপুরে পাঠাতে পারি। চীনে পাঠানো কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? তো সরকার হয় সক্ষমতা তৈরি করবে, আর না হলে মানুষের প্রতিটি নাগরিকের ওই সক্ষমতা তৈরি করুক যারা সবাই বিদেশে যেতে পারবে, বাইরে যে চিকিৎসা করাতে পারবে। সেটা সম্ভব নয়। মনিরা শারমিন, এখনো 20% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, সুতরাং তাদের কাছে রাষ্ট্রের কোনো অর্থ নেই।